ছিল ওইখানে গণহত্যার যে চিত্র প্রদর্শনী সেটা করা হয়, যেগুলো আমরা পাঠিয়েছিলাম, এবং শহীদদের প্রথম তালিকা প্রকাশ করা হয়, যেটা বাংলাদেশের ওই সময় প্রথম শহীদদের তালিকা প্রকাশ করা, সেটা ওই দিনেই পাবলিশ করা হয়। এবং ওইখানে প্রায় ডিটেলস কে কোন জায়গায় শহীদ হয়েছে একদম ডিটেলস, এটা পরবর্তী দিন পত্রিকায় একদম বড় বড় পত্রিকায় হেডলাইন হয়ে আসে। ওটা কিন্তু পুরোটাই আমাদের ডকুমেন্টেশন টিম করেছিল, ওইটা প্রদর্শন করা হয়। তো এরপর দিন 28শে জুলাই কর্মসূচি আমরা দিয়েছিলাম, 28শে চিত্রাঙ্কন দেওয়াল এবং সারা দেশে হয়েছিল। এই আলাপগুলো যখন চলছিল তখন আমাদের নিজেদের মধ্যে তখন আমি আলাপ করছিলাম পরবর্তী দিনে কর্মসূচি কে দেওয়া যায়। এর মধ্যে আমাদের 6 সমন্বয়ককে জোরপূর্বক আন্দোলন স্থগিত করে দেওয়া হয়। তো যখন আন্দোলন স্থগিত করে দেয় তখন আমাকে হান্নান মাসুদ ফোন দেয়। তখন ফোন দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই এখন কি আন্দোলন কন্টিনিউ করতে পারবো কিনা? তখন আমি বললাম হচ্ছে আন্দোলন অবশ্যই কন্টিনিউ করতে পারবো, যদি তোমরা না পারো আমার থার্ড ডে রেডি আছে, আমি আন্দোলন কন্টিনিউ করবো। কিন্তু আমরা বললাম আমরা একজন থাকলে আমরা একাই আন্দোলন চালিয়ে যাব। তখন তুমি বলো হচ্ছে বন্দুকের নলের মুখে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, এই রায়কে আমরা মানি না, এই স্বীকারোক্তিকে আমরা মানি না। তখন সবাই এই ধরনের স্টেটমেন্ট দিল এবং পরবর্তী দিন আমরা বিক্ষোভ কর্মসূচি দিলাম। এবং বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচিগুলো না মানানোর জন্য এত আমাদেরকে ব্যাক পেতে হয়েছে। তখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ করলাম, মানবাধিকার কর্মীদের, আমারটাই ছিল সিগনিফিকেন্ট। এবং একই সাথে ঢাকায় হচ্ছে পল্টনে মোসাদ্দিক অ্যারেস্ট হয়েছিল, রাফি অ্যারেস্ট হয়েছিল, এবং তাদের সাথে আমার সবার সাথে কোটেশন হচ্ছিল এবং তাদেরকে গুম করে রাখা হয়েছিল। কিন্তু ওই দিন যে তাদের রাস্তায় নামা, শিক্ষার্থীদের আবার হচ্ছে যে রাস্তায় প্রতিবাদ করতে পারা, সেটার মাধ্যমে আবার সারা দেশে নতুনভাবে উজ্জীবিত হয়। তো পরবর্তী দিনে কর্মসূচি আমরা তখন কি দেবো এটা নিয়ে আলাপ করছিলাম। এর মধ্যে হাসিনা শোক দিবস ঘোষণা, ছাত্র দল বিভিন্ন গ্রুপ যারা আছে তাদের বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ আসছিল। তখন আমরা কি কর্মসূচি দেওয়া যায়, এটা ফরহাদ ভাই এই আইডিয়াটা দিয়েছিল। তখন বলা হচ্ছে আমরা এই শোককে প্রতিহত করব, চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে আমরা হচ্ছে শোককে আমরা প্রতিহত করব। তখন এই আইডিয়াটা মূলত ফরহাদ ভাই দিয়েছিল। এবং আমাদের মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সাংগঠনিক সম্পাদক, সে তাকে বললাম কিছু হ্যাশট্যাগ দেওয়ার জন্য। তখন সে জুলাই ম্যাসাকার আসার পর মুহূর্তের মধ্যে পুরো ফেসবুক আবার জুলাই ফিরে আসছে, মুহূর্তের মধ্যে আবার একটা বিপ্লব, আবার জীবনী শক্তি, মুহূর্তের মধ্যে দেখা গেল কারা গণহত্যার পক্ষের শক্তি, যারা তারা কালো 14 সালে প্রতিনিয়ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে, পরে চট্টগ্রাম মহানগরের 15 সালে সকল আন্দোলন সংগ্রামে ছিলাম। তখন থেকে আমরা প্রতিনিয়ত রাস্তায় যাইতাম, মিছিলে যাইতাম শহীদ হওয়ার বাসনা নিয়ে। আল্লাহ তাআলা কবুল করে নেয়। এবং এই জুলাই বিপ্লবের শুরু থেকেই 19শে জুলাই থেকে যখন একদম সিভিয়ার অবস্থা, প্রতিনিয়ত একই সাথে পলিসি মেক করা, নীতি নির্ধারণ করা, সকল অংশের সাথে যোগাযোগ করা, একই সাথে আবার রাজপথে নেমে আন্দোলন সংগ্রামে একত্রিত হওয়া। তো এই পুরো সময়টা জুড়েই আমাদের বাসনা ছিল আমরা শহীদ হব। এবং পরিবার থেকে ফোন দিত, পরিবার থেকে ধরে ধরে কেঁদে আমার জন্য দোয়া করতেছিল, তাওয়াফ করছিল। এবং তারা একদম সবাই, আমার পুরো পরিবারের সবাই পাগলের মতো হয়ে গেছিল, আমাকে পাচ্ছে না, তারা বিশ্বাস করতে পারছিল না। তো এবং আমরাও তখন প্রতিনিয়ত আমরা হচ্ছে শহীদ হওয়ার জন্য রাস্তায় যাইতাম। এবং যখন শুনতে পাইতাম প্রতিদিনে আমাদের 100, 150, 200 ভাই বোন শহীদ হয়েছে, এটা শুনে এত কষ্ট লাগতো, এত খারাপ লাগতো। এবং ওই মাগুলোর কথা চিন্তা করতাম, তাদের সন্তান হারা ওই মাগুলো, ওই বাবাগুলো, ওই ভাইগুলো, ওই বোনগুলো, তারা আজকের রাতে তারা কিভাবে কাটাচ্ছে। ওই পরিবারগুলো যাদের সন্তানরা, যাদের ভাইরা চোখ হারাইছে, হাসিনাকে আমরা এক পর্যন্ত এবং আমরা যেটা করতাম রাজপথের পরে আমি জায়নামাজে দাঁড়াইতাম, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রতি রাতেই কান্না করতাম, আল্লাহর কাছে দাঁড়িয়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের জন্য অভিভাবক পাঠাও, এই জালেমকে তুমি ধ্বংস করে দাও। এইটা আমাদের 1 আগস্ট থেকে আমাদের কাছে পরিষ্কার ছিল, হাসিনা যে আর টিকছে না। তখন থেকে কিন্তু আমরা সরকারের ফরমেশন এই সবকিছু নিয়ে আলাপ শুরু করেছি। এবং 5 আগস্ট যখন সকাল থেকে আমরা কিন্তু এই হাতিরপুলে এখানে অবস্থান নিয়েছিলাম, একই সাথে মুক্তিগামী জনতা সারা দেশ থেকে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখে তারা অবস্থান করেছিল। এবং যখন আমরা শুনলাম খুনি হাসিনা পালাইছে, তখন আমরা মানুষের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। যে যেখানে ছিল, আমি যেখানে ছিলাম হাতিরপুল, এখানে আমরা সবাই সিজদায় চলে গেছি। সিজদায় গিয়ে একসাথে সবাই সমস্যরে চিৎকার করে আল্লাহর কাছে কান্না করছিল এবং শুকরিয়া আদায় করছিল। যে যেখানে আছে আল্লাহকে শুকরিয়া আদায় করছিল, কারণ গত 16 বছরে মানুষরা এত বেশি মজলুমের শিকার হয়েছে, হাসিনা এত মায়ের বুক খালি করেছে। এবং এই জুলাই যে সে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, মানুষ দেখতে দেখতে সবাই শুনলো হচ্ছে এই খুনি হাসিনা পালাইছে। এটা মানে সবার জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্ত ছিল এটা। সবাই শুকরিয়া করছিল, আদায় করছিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল, মিষ্টি বিতরণ করছিল। এবং সবাই একসাথে গণভবন অভিমুখে, ফতেহ গণভবন অভিমুখে তারা সবাই রওনা দিয়েছিল। এবং ওই সময় আমরা তখন একটা গ্রুপ, যেহেতু আমরা পলিসি মেকিং এর অংশ, তখন আমরা গভর্নমেন্টের ফরমেশন নিয়ে তখন আলাপ শুরু করে দিয়েছি এবং বসা শুরু করে দিয়েছি। তখন আমি সেন্ট্রাল মসজিদে এখানে আসলাম, এখানে নাসির, মাহফুজ, তারপর হচ্ছে আসিফ, এরপর হচ্ছে নাহিদ, এরা সবাই আমরা একসাথে গিয়ে তখন হচ্ছে চ্যানেল 24 অফিসে গেলাম। এখানে গিয়ে গভর্নমেন্টের ফরমেশন সামগ্রী খুব অ্যাপ্রিসিয়েট করে, কংগ্রাচুলেট করে এবং পুরো ঘটনাটা আমি তাকে জানাই।
এবং ওনার সাথে 4 আগস্ট আমাদের অনলাইন একটা মিটিং হওয়ার কথা ছিল, এবং আমি আসিফকে বলি, আসিফ মাহমুদ তখন ওই মিটিংয়ে কারাগারে থাকবে, ওইটা নিয়ে আমরা আলাপ করি। তখন ওখানে মাহফুজ, নাহিদ, আমি এবং আসিফ, আমরা এই 4 জন থাকার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। কিন্তু 4 আগস্ট আপনার মনে থাকার কথা, এখানে পুরো ঢাকায় যে অবস্থা ছিল, ছাত্রলীগের সন্ত্রাসী, আওয়ামী লীগ এবং খুনি হাসিনার পেটো বাহিনী, তারা সকাল থেকে ক্রমাগত তারা গুলি বর্ষণ করছে। এবং ওই দিন ওই অবস্থা ছিল না, দুপুর নাগাদ প্রায় 100-র উপর আমাদের ভাই হচ্ছে। আমাদের প্রেস কনফারেন্সের পরে আমরা রাতে একটা বাসায়, আমি নিয়ে আসি সবাইকে, একটা বাসায় ধানমন্দির, ওইখানে বসি। রাতে স্যারকে ফোন দেওয়া হয়, স্যার কনফার্ম করে ইউনুস স্যার, এবং রাতেই ওই বাসা থেকে আসিফ, নাহিদ, বাকের সহ একটা হচ্ছে ভিডিও করা হয়, এবং ওই ভিডিওতে আমাদের যে সরকার, সেই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়, এবং এর মাধ্যমে আবার বাকি কাজগুলো হয় আর কি। এর মানে আরো অনেক গল্প আছে, সেটা আমরা অন্য কোনো একটা এপিসোডে অবশ্যই ইনশাআল্লাহ বলবো। এর জন্য যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, তো আমাদের এই জুলাইয়ের স্পিডটা হচ্ছে এটা, সবাই একভাবে একত্রিত হয়ে আমাদের বাংলাদেশ প্রশ্নে সবাই এক হয়ে কাজ করে, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য যে শহীদরা জীবন দিচ্ছে সেটার জন্য কাজ করা। তো একটা জাতি আর কত রক্ত দিবে বলেন? গত 54 বছরে তো আমরা কম রক্ত দিই, এই জুলাইয়ে তো আমরা কম রক্ত দিই। এরপরও যদি আমরা এখনো জুলাইয়ের পরেও যদি নিজেরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, এগুলো নিয়ে নিজেদের মধ্যে যদি ভেদাভেদে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত থাকি, তাহলে একটা দেশ আর কখন জাতি হয়ে সে জাতি হবে? একটা দেশ কখন আবার হচ্ছে সে ঘুরে দাঁড়াবে? আমি মনে করি এটাই আমাদের সময়। জুলাইয়ের মাধ্যমে আমাদের একটা ঐতিহাসিক সুযোগ আসছে, এই সুযোগকে কাজে লাগাইতে হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে যদি আমরা ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, তাহলে আগামীর যে প্রজন্ম আসবে, সে প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না, এবং তারা আমাদেরকে সারা জীবন অকৃতজ্ঞ হিসেবে আমাদেরকে বলবে। তো সেখানে আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসগুলোকে, ছাত্র সংগঠনগুলোকে, আপামর ছাত্র জনতাকে আমি অনুরোধ করবো, আসেন দেশের প্রশ্নে এক হয়ে জুলাইয়ের যে স্পিড ছিল